দীপ অর্পণার দুহাত চেপে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। চরম ছোটাছুটি করেও হাত দুটো বাঁচাতে সক্ষম হলো না অর্পণা। মুখ নাড়িয়ে কিছু বলতে নিলে দীপ পকেট থেকে রুমাল বের করে মুখে বেঁধে দিল। এরপর পা ছুটতে নিলে দীপ চেপে রাখা পা দুটো টেনে কোলের উপর রেখে পায়েও হ্যান্ডকাফ লাগিয়ে দিতে দিতে আফসোসের স্বরে বলল, আলহামদুলিল্লাহ, আমার বউয়ের পায়েও হ্যান্ডকাপ পরানো যায়। এত মোটা কেউ হয় বউ? আর একটু চিকন হতে পারতে। কথাটা বলে অর্পণার পা ধরে টেনে কোলের উপর বসিয়ে দিল। অর্পণার রাগে হ্যান্ডকাফ থেকে হাত পা ছাড়াতে চাইলে দীপ আচমকা অর্পণাকে নিজের বুকের মাঝে লুকিয়ে নিল। পরপর চুলের ভাঁজে হাত চালাতে চালাতে বলল, শোনো বউ, তোমাকে একটা গল্প শোনাই। এক গ্রামে একটা রাগী জেদি শাকচুন্নি ছিল। তার প্রধান কাজ ছিল মানুষকে উত্ত্যক্ত করা। সেই শাকচুন্নির জ্বালায় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে শত শত তান্ত্রিককে ডেকে আনত শাকচুন্নিটাকে বোতলে বন্দি করার উদ্দেশ্যে। কিন্তু কেউ সফল হয়নি। কেন হয়নি জানো? কারণ শাকচুন্নিটি সবসময় গাছের উপরে বসে থাকত, আর তার হাত ছিল অনেক লম্বা। সাথে তার সকল জাদুও ছিল ওই হাতের মধ্যে। যেই কাছে যেতে চাইত তাকেই চড় থাপ্পড় মেরে মেরে একদম টপকে দিত। মাঝে মধ্যে হাত থেকে আগুনের গোলা বের করে সবাইকে ঝলসে দিত, যার ফলে ধীরে ধীরে গ্রামের লোকজন ভয়ে নিজেদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে লাগলো। গ্রামের এমন হাল দেখে সেই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান লোকটি শেষবারের মতো চেষ্টা করতে সেই শাকচুন্নির কাছে গেল। সাথে নিল এক থলি ইলিশ মাছ। শাকচুন্নিরা তো ইলিশ মাছ ভালোবাসে, তাই লোকটা সেই শাকচুন্নিকে ভুজুং ভাজুং দিয়ে ইলিশ মাছের লোভ দেখিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনলো। বোকা শাকচুন্নিটি যখনই ইলিশ মাছে হাত দিতে নেবে তখনই সেই বুদ্ধিজীবী দড়ি দিয়ে শাকচুন্নিটির হাত বেঁধে দিল। যেমন করে আমি তোমার হাত বেঁধে দিলাম তেমন করে, বুঝলে? যদিও তুমি শাকচুন্নি নও, তুমি হচ্ছ ঘাড়তেরা, জেদি দ্বীপের ঘরতেরা বউ তুমি। তোমাকে শান্ত করতে শুধু হাত নয়, সাথে মুখ পা এমনকি পুরো তুমিটাকেই নিজের সাথে আটকে রাখতে হয়। গল্প বলতে বলতে অর্পণার মাইন্ড ডাইভার্ট করতে চাইল দীপ। উদ্দেশ্যে সফলও হলো। গল্প শুনতে শুনতে অর্পণা কিছুটা শান্ত হলে ওর ডান হাতটা টেনে নিল দীপ। ভালো করে পরখ করতে দেখল হাতে লম্বা করে একটা কাটা দাগ। দেখেই বোঝা যাচ্ছে এটা ইচ্ছাকৃত কাটা হয়েছে। এটুকু দেখে দীপের রাগের পারদে যেন ধোঁয়া ছুটল। সে অর্পণার মাথাটা বুক থেকে তুলে সামনাসামনি এনে দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদবের বাচ্চা, এটা কি করেছিস তুই? হাত কাটলি কেন? উফ আল্লাহ, আমার কপালে এই তার ছিঁড়া কি কেন রাখলে? বউটা একটু ভালো হলেও তো পারত। দীপের কথাই অর্পণার চোখ ছলছল করে উঠল। লোকটা এভাবে বলতে পারল? ওর তাকানোর মানে বুঝতে পারল দীপ। অর্পণার ভাবনাকে ভুল প্রমাণ করতে দীপ দ্রুত অর্পণার কপালে চুমু এঁকে বলল, রাগ করে না শোনা, আমি ওইভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম তুমি নিজের কথা কেন ভাবো না? এত ঘাড়তেরামি কেউ করে? দেখো তো কতটা কেটে গিয়েছে। ওষুধও লাগাওনি, তাই না? কেউ লাগিয়েও দেয়নি। তোমার ডিটেকটিভ বাপ তো কোনো কাজেরই না। না পেরেছে মেয়ের খেয়াল রাখতে, আর না পেরেছে মেয়েকে হাজবেন্ডের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেইটা শেখাতে। শুধু শেখাতে পেরেছে কিভাবে দেমাগ দেখাতে হয়, ঘাড়তেরামি করতে হয়, মুখে মুখে তর্ক করতে হয়। শেষের কথাগুলো শুনে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো অর্পণা। হাত পা মুচড়ামুচড়ি করতে নিতেই দীপ আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাপ অনেক ভালো, একদম কিউট কিউট একটা শ্বশুরমশাই। ঠিক আছে, শান্ত হও। এইভাবে নড়িস না জান, আমারও হাতে ব্যথা। বিহান, ফার্স্ট এড বক্স আছে? থাকলে দে। তোর ভাবি যে ঘাটতেরা, এখন ওষুধ না লাগালে আর সুযোগ পাবো বলে মনে হয় না। অর্পণা আবার মোচড়ামোচড়ি করতে লাগলো। সে কিছুতেই দীপের সাথে যাবে না, আর না তার হাতে ঔষধ লাগাবে। আদ্রিয়ানের জন্য খুব চিন্তা হচ্ছে অর্পণার। ওনাকে তো সে নিজের সাথে নিয়ে এসেছিল, আবার বিপদেও ফেলে দিল। লোকটা যদি আদির কোনো ক্ষতি করে দেয়? না, ভাবতে পারল না অর্পণা। ক্ষমা করুক আর না করুক, আদি ওর মামাতো ভাই, সেই সাথে এক সময় আদির কিছু হলে নিজেকে ক্ষমা করা দায়। অর্পণার মনোভাব কিভাবে যেন ধরে ফেলল দীপ। সে অর্পণার গাল আঁকড়ে মুখের সামনে মুখটা এনে অর্পণার চোখে চোখ রেখে শাঁসিয়ে বলল, তোর চোখ শুধু আমার জন্য কাঁদবে, তোর মন শুধু আমার জন্য খারাপ হবে। তুই মিস করবি আমাকে, খুঁজবি আমাকে, ভালোবাসবি আমাকে, ভয় পাবি আমাকে হারানোর। তুই চিন্তিত হবি শুধু আমার জন্য। তোর সর্বত্রতে মিশে থাকবো আমি। আমার জায়গায় অন্য কেউ থাকলে তোকে একদম জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো, তারপর নিজেও মরে যাব। তুই তখন বললি না, তুই মরলে আমি ঝামেলা মুক্ত হব, মুক্তি পাবো।
সত্যিই পাবো। এই কষ্টময় অপূর্ণতার দুনিয়া থেকে মুক্তি পাবো। আমি বেঁচে আছি শুধু তোর আশায় ভেলোরা। তোর কিছু হয়ে গেলে আর বাঁচবো কি করতে বল? দীপের বলা কথাগুলো কর্ণকুহর হতেই স্থির হয়ে গেল অর্পণা। বিহান ফার্স্ট এইড বক্স এগিয়ে দিতেই দীপ সেটা নিয়ে নিল। অর্পণার হাতটা মেলে ধরে ড্রেসিং করতে লাগলো। ড্রেসিং করতে গিয়ে দীপ খেয়াল করলো অর্পণা একটু নড়েনি পর্যন্ত। ব্যথাতুর শব্দ করা তো দূর, অথচ বায়োডিন দিলে চামড়া জ্বলে যাওয়ার মতো যন্ত্রণা হয়। অর্পণার এই কঠিন ভাবমূর্তি একদমই পছন্দ নয় দীপের। সে অর্পণার হাতে চুমু এঁকে বলল, তোমায় এত শক্ত হতে হবে না। তুমি আদুরে হবে, আমার আদুরে বউ, ঠিক আছে? আমি থাকতে তোমায় কোনো বিপদ শুনতে পারবে না, কেউ কষ্ট দিতে পারবে না সোনা। অর্পণা তাচ্ছিল্য হাসল। দীপের থেকে হাত ছাড়িয়ে মুখ থেকে রুমালটা সরিয়ে বলল, আপনি নিজেই আগাগোড়া একটা কষ্ট। আপনি যতদিন আমার জীবনে থাকবেন ততদিন কষ্ট পাবো আমি। নিজেকে নিচ নর্দমার কীট মনে হবে আমার। আর আমার ফেসটাকে তো আমার সহ্যই হয় না, সুযোগ পেলেই ঝলসে দেবো আমি। কতক্ষণ আটকে রাখতে পারবেন আমায়? এই পৃথিবীতে এমন কোনো শিকল তৈরি হয়নি যেটা দিয়ে অর্পণাকে আটকে রাখা যায়। আমি একবার যার থেকে মুখ ফিরিয়ে নিই তার দিকে ফিরেও তাকাই না। আদ্রিয়ান যেমন আমাকে আটকাতে পারেনি, আপনিও পারবেন না। আপনি কিনা মরে যাবো আমি, তাও আত্মসমর্পণ করবো না। দীপ ঠোঁট বাঁকিয়ে হাসল। অর্পণার মুখের উপরে ঝুঁকে চোখ মুখে গালে এলো পাথারি চুমু দিতে দিতে বলল, মায়া নামক শিকল দিয়ে আটকে রাখবো তোমায়, যত্ন নামক রশি দিয়ে বেঁধে রাখবো নিজের সাথে। সেই বাঁধন ছেড়ে কোথাও পালাতে পারবে না প্রাণ। দেব মির্জাকে অ্যাভয়েড করা হ্যাঁ তো ইসি না। মায়া যত্নের কথা বলল, অথচ একটা বার ভালোবাসা শব্দটা উচ্চারণ করল না। অর্পণা জানে দীপ তাকে ভালোবাসে না। যতটা এফোর্ট দিচ্ছে ততটা বিয়ে করা বউ আর পারুর মতো চেহারা বলে। উত্তর জানা সত্ত্বেও অর্পণা প্রশ্ন করল। আর ভালোবাসা? অর্পণার প্রশ্নে চুপ রইল দীপ। এদিক ওদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করতে চাইল। অর্পণা শব্দ করে হেসে নিজের হাঁটুর উপরে ঘুষি মারতে মারতে বলল, শিট শিট শিট, এটা কি করলাম আমি? দীপ মির্জা উইক করে নিয়ে টানাটানি। উফ! মির্জা সাহেব, আপনি সব পারলেও এটা পারবেন না। ভালোবাসা আর নয়, তাই তো? তবে আপনিও ভালোবাসবেন, তাও আমাকে চ্যালেঞ্জ। কিন্তু আমি আপনার হব না। আজও না, কোনো দিন না। ইহকালেও না, পরকালেও না। মিলিয়ে নেবেন কথাটা। ঘুষি মারতে মারতে অর্পণা খেয়াল করল সে হাঁটুতে ব্যথা পাচ্ছে না। একটু ব্যথা হয়নি। কেন ব্যথা হয়নি সেটা পরখ করতেই দেখল দীপের হাত রক্তাক্ত অবস্থায় তার হাঁটুর উপরে এবং হাতের নিচে পড়ে আছে। হাতে হ্যান্ডকাফ থাকায় বারবার আঘাত করার ফলে দীপের হাতে থাকা আগের ক্ষতগুলো তরতাজা হয়ে উঠেছে। ধাতব বস্তু ঘর্ষণ হওয়ার টান হয়ে যাওয়ায় ক্ষত থেকে রক্ত বেরোচ্ছে। অর্পণা হাত থেকে নজর সরিয়ে দীপের দিকে তাকালো। লোকটা চাহনি নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। অর্পণা ঢোক গিলে আবারও হাতের দিকে তাকালো। দীপের ক্ষতগুলো তাকে বড্ড আঘাত করছে। সে তো এরকমটা করতে চায়নি। সে তো নিজেকে আঘাত করতে চেয়েছিল, যেটা অর্পণা বরাবরই করে থাকে। তাহলে উনি কেন এভাবে হাত রাখতে গেলেন? এরকমটা তো শুধু পাপা করে। অর্পণা যেন আঘাত না পায় সেজন্য সর্বদা ওর আঘাত করার জায়গায় নিজের হাত রেখে দেয়। দীপ কেন করবে? দীপ তো আর তাকে ভালোবাসে না। অর্পণার ভাবনার মাঝেই ওকে কোল থেকে নামিয়ে দিল দীপ। ফার্স্ট এইড বক্স থেকে তরল বায়োডিন নিয়ে পুরোটা হাতের মধ্যে ঢেলে দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বিহানের উদ্দেশ্যে বলল, বাড়িতে চলো। সাথে সাথে ঘর ঘর শব্দ তুলে হেলিকপ্টারটি ফ্লাই করল মির্জা বাড়ির উদ্দেশ্যে। অর্পণা নীরব হয়ে দ্বীপের দিকে তাকিয়ে আছে। যেখানে অল্প একটু বায়োডিন দিলেই চামড়া জ্বলে উঠে, সেখানে এক শিশি বায়োডিন হাতে ঢেলে কি প্রমাণ করতে চাইছে লোকটা? হাতের চেয়েও ওনার মনের ক্ষত বেশি? হোক, মানুষের মনের ক্ষত হতে হতে ঘা হয়ে যাক, ফিরেও তাকাবে না সে। যেই সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্কে থাকার মানেও নেই। সে কি কারোর মনের ক্ষত সারানোর দায়িত্ব নিয়ে রেখেছে যে চাইলেই যখন তখন তাকে মলম হিসেবে ব্যবহার করবে? সে মানুষ, তারও মন আছে, চাইলেই তাকে ব্যবহার করা যায় না। 15 মিনিটের মাথায় মির্জাবাড়ির বাগানে হেলিকপ্টারটি ল্যান্ড করলো। এই 15টা মিনিট দীপ চোখ বুজে সিটে হেলান দিয়ে পড়েছিল।
তার নিজেকে খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত। সে তো সুস্থ হতে চায়নি, আর না চেয়েছে এই যন্ত্রণাময় দুনিয়ায় বেঁচে থাকতে। পারুকে হারানোর পর বাঁচার ইচ্ছাটাই মরে গিয়েছিল, তাই কখনোই সুস্থ হওয়ার চেষ্টা করেনি। তারপর তারপর জীবনে অর্পণা এলো। সেই বুঝতেই পারল না এই মেয়েটা পারু নয়। সেই একই চেহারা, একই গায়ের ঘ্রাণ, একই কোমলতা। কিন্তু যখন সত্যিটা জানল, তখন মনে হচ্ছিল সে পারুকে ঠকাচ্ছে। সাথে সাথে ছুটে গেল পারুর কবরে। সেখানে সব কিছুর ব্যবস্থা করতে করতে সময় লেগেছে 6 দিন। এই 6 দিন দীপ অনেক ভেবেছে। একবার ভেবেছিল মরে যাবে, পরক্ষণেই অর্পণার কথা মনে হলো। একটা মেয়ে তার সাথে জড়িয়ে গিয়েছে, আগলে রেখেছে। আগলে রাখতে গিয়ে হয়তো ভালোবেসে ফেলেছে। ভালোবাসা ছাড়া তো এতটা আগলে রাখা সম্ভব না। মেয়েটার ভালোবাসাকে সম্মান করে হলেও তার বাড়ি ফেরা উচিত। এরপর সিদ্ধান্ত নিল বাড়িতে ফিরবে। বাড়ির উদ্দেশ্যে রওনাও হয়েছিল, কিন্তু পথিমধ্যে সেদিনকার সেই ট্রাকটা দেখতে পেল, যেটা ওদেরকে ধাক্কা দিয়েছিল। তারপর থেকে ছুটল সেদিনকার সেই অ্যাক্সিডেন্টের রহস্য ভেদ করতে। প্রথমে ট্রাক খুঁজে বের করলো, তারপর সেটার মালিকের ডিটেল। যার ট্রাক, সে এই অ্যাক্সিডেন্টের বিষয়ে কিছুই জানতো না, কারণ সে এক লোকের থেকে কম দাম পেয়ে ট্রাকটি কিনে নিয়েছিল। আবার যার থেকে কিনেছে সেই লোকের খোঁজ বের করতে গিয়েও জানলো সেও অন্য একজনের থেকে কিনেছে। এভাবে খুঁজতে খুঁজতে আরও 3 জনের পর ট্রাকের মেইন মালিককে খুঁজে পেল। সেই লোকের থেকে জানতে পারল 6 বছর আগে অজয় মণ্ডলের লোক মোটা অঙ্কের বিনিময়ে তার থেকে ট্রাকটি 2 দিনের জন্য ভাড়া নিয়েছিল। তবে 2 দিন রাখেনি। যেদিন সকালে নিয়েছিল সেদিন বিকালেই ক্যাশ টাকা দিয়ে ট্রাকটি একেবারে কিনে নিয়ে গিয়েছিল। এসব খুঁজতে খুঁজতে আরও 4 দিন সময় লেগে গিয়েছিল। প্রথম 6 দিন দোটানায় ভুগে অর্পণাকে কল দেয়নি, তবে পড়শির থেকে খোঁজ নিয়েছে, যেটা পড়শি বাদে কেউই জানে না। তারপরের দিনগুলোতে সে ক্রিমিনালদের পিছনে ছুটতে ছুটতে খাওয়া দাওয়া ঘুমের সময়টুকুও পায়নি। যখন জানতে পারল কাজগুলো সমীরণ মণ্ডল আর তার ছেলে অজয় মণ্ডল মিলে করেছে, তখন ওদেরকে কিভাবে কৌশলে শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করেছে। এত এত জার্নির মাঝে দীপ তীব্রভাবে অর্পণার শূন্যতা অনুভব করেছে। মন বলেছে, শুধু তুই ভেলোরার জীবনে নয়, বরং তার জীবনেও ভেলোরার একটা জায়গা তৈরি হয়েছে। তাই ভেলোরাকে তার প্রয়োজন। একটা জীবন তুই পারুকে হারিয়েও ভেলোরার নামে কাটিয়ে দিতে পারবি। এর মধ্যে অর্পণা বাড়ি ছেড়ে চলে গেল। দীপ প্রথমে ভেবেছিল অর্পণা যদি তাকে ভুলে গিয়ে ভালো থাকে তাহলে থাকুক, অর্পণা ভালো থাকলেই তার শান্তি। অথচ মন মানছিল না। মনটা কেমন আনচান আনচান করছিল। খুব মিস করছিল ভেলোরাকে। সাথে তার সেফটি নিয়ে খুব চিন্তিত হয়েও পড়েছিল। তাই দ্রুততার সাথে অর্পণার ফোনের ফুল ডিভাইস, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম হ্যাক করলো। দেখতে পেল তার ভেলোরা ভালো নেই। সর্বক্ষণ তার জন্য ছটফট করে, কান্নাকাটি করে। তাই কল দিয়ে যোগাযোগ করলো। পরদিন সব কাজ রেখে সুযোগ খুঁজে অর্পণার সাথে দেখা করলো। ওর সাথে দেখা করতে করতে অনেক কসরত করতে হয়েছে। দলের একটা লোককে স্বেচ্ছায় অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য টাকা দিয়েছে। কৌশল করে আদ্রিয়ানকে হসপিটালে পাঠালো। তারপর বউয়ের সাথে দেখা করলো। বউকে কাছে পেয়ে দীপের অশান্ত বুকটা সেদিন শান্ত হয়েছিল। সেই শান্তিকে দীর্ঘস্থায়ী করতে অর্পণাকে সাথে করে বাড়িতে নিয়ে এলো। সারাটা রাত মেয়েটাকে বুকের মাঝে লুকিয়ে রেখেছিল দীপ। বুঝতে পেরেছিল তার বেঁচে থাকার উৎস একমাত্র এই মেয়েটা। তার সকল শান্তি নির্ভর করে ভেলোরার সান্নিধ্যের ওপর। সারাটা রাত সে শুধু অর্পণার মুখটাই দেখেছিল। মুখটা দেখতে দেখতে চোখ লেগে যেতেই স্বপ্নে পারু এলো। তারা অনেক কথা বলল, অনেকটা সময় কাটালো। পারুকে স্বপ্নে দেখতে দেখতেই হঠাৎ ঘুম ভেঙে যাওয়াই অর্পণাকে দেখে ভুল করেই পারুর নাম নিয়ে ফেলেছিল। দীপ জানে পারুর নাম নেওয়াতে অর্পণা কষ্ট পেয়েছে, সমান হারে দীপও ব্যথিত হয়েছে। ওর মন আবারও দোটানায় ভুগল। সে তো পারুকে ভালোবাসে। এভাবে যদি প্রতিদিন সে পারুর নাম নেয় তাহলে অর্পণা কষ্ট পাবে। এই প্রতিদিন কষ্ট পাওয়ার চেয়ে একেবারে কষ্ট পেয়ে তার জীবন থেকে সরে যাওয়া ভালো। তাই অর্পণাকে সেদিন যেতে দিয়েছিল।
কিন্তু তার মন মাফিক কিছুই হলো না। তার মনটা তার সাথে বেইমানি করলো। ভার্সিটি গেটে বউয়ের কণ্ঠ শুনতেই মনটা যেন হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তার বউ, সে বাদে অন্য কেউ তার বউয়ের কণ্ঠ শুনবে? তার বউয়ের সুশ্রী কানুন দেখবে? বিষয়টা মানতে পারল না দীপ। মনে মনে রাগ হলেও ভার্সিটি গেট পেরুতেই বউকে দেখে মনের রাগটুকু মিলিয়ে গেল। টুপ করে অর্পণার ফোনে মেসেজ পাঠালো। আদুরে ভঙ্গিতে বলল যেন স্টেজ থেকে নেমে যায়। অথচ বউটা মানল না। ঘাড় তেরামি করে দীপকে রাগিয়ে দিল। সবচেয়ে বেশি রাগ হয়েছে যখন দেখলো তার বউকে অন্য কেউ বউ বলেছে। কাটা ঘায়ে লাল মরিচ বেটে লাগিয়ে দিলে যেমন করে জ্বলে ওঠে, তেমন করে দীপের বুকটা জ্বলে উঠেছিল। সাথে মাথায় প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল। এমনি সে মেন্টালি সিক, তার উপর জন্ম থেকেই রাগী। মাথায় যেন সবসময় রাগের পারদ ছুটে। আবার সেই রাগের মাঝে কেরোসিন ঢেলে দিল তার বউয়ের বলা মিষ্টি মিষ্টি কথাগুলো। বউটাকে সবাই দেখছিল, একদম চোখ দিয়ে গিলে খাচ্ছিল, সাথে ওই অজয় মণ্ডলও। এই প্রতিটা বিষয় দীপকে ক্ষণে ক্ষণে রাগিয়ে দিচ্ছিল। এর মধ্যে অর্পণা তাকে ভাষণ দিতে বলল। ভাষণ দিতে গিয়ে সাংবাদিকগুলো যখন তার সাথে থাকা মেয়েটার কথা জানতে চাইল, তখন ভাবল সে সবাইকে বলবে ওটা তার বউ ছিল। কিন্তু বাধা হলো অজয়ের তীক্ষ্ণ নজর। সে দীপের সাথে মেয়ে ছিল এটা জানতে পেরে দীপের দিকে আরও গাঢ় দৃষ্টিতে তাকিয়েছিল। অজয়ের তাকানোতে অর্পণার জন্য ভয় হলো দীপের। অজয় যদি কোনোভাবে টের পায় অর্পণা তার উইক পয়েন্ট, তাহলে যাবার আগে নিশ্চিত অর্পণার কোনো না কোনো ক্ষতি করতে চাইবে। সেই রিস্কটা নিতে চাইল না দীপ। তার তো একটা মাত্র বউ, পারুটা তো তাকে ফেলে চলে গেল। এই মুহূর্তে অর্পণাকে হারালে তার এক পল নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা থাকবে না। তাই বউকে সেভ করতে বিয়ে এবং বউয়ের কথাটা অস্বীকার করল। কিন্তু সাংবাদিকরা তো ছাড়ার পাত্রী নয়। তারা এমন এক পাপী, যতক্ষণ না কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে ততক্ষণে তারা থামবে না। তাই সাংবাদিকদের মুখ বন্ধ করতে জাস্ট মেইড শব্দটা ইউজ করেছিল। কিন্তু দীপের ঘাড়তেরা বউ তো সেসব বুঝবে না, বুঝতেও চাইবে না। বউটা নিজের মতো মন গড়া কিছু কথা বানিয়ে নিয়ে কষ্ট পেতে পেতে নিজেকে পাথর বানিয়ে নিল। সে কিছুতেই হাজবেন্ডের সামনে মাথা নত করবে না। হাজবেন্ড যতই পিছু পিছু ঘুরুক না কেন সে ফিরেও তাকাবে না। কিন্তু দীপ তো তার বউকে এমন দেখতে রাজি নয়। বউটা বাচ্চা, তার থেকে গুণে গুণে 9 বছরের ছোট। তাই তার বউ থাকবে আদুরে, বাচ্চাদের মতো বায়না করবে, মুখটা সব সময় ইনোসেন্ট করে রাখবে, দীপের সান্নিধ্য পেতে চাইবে। কিন্তু না, দীপের বউ সেসব করবে না। সে নিজেকে পাথর বানিয়ে হাজবেন্ডের থেকে দূরে দূরে পালাবে, মুখে মুখে তর্ক করে হাজবেন্ডের জীবন তুলোধুনো করে দিবে। এই ঘাড়তেরা বউকে সামলাতে সামলাতে দীপ ক্লান্ত, পরিশ্রান্ত। অর্পণাকে সামলাতে তার যতটা কষ্ট করতে হচ্ছে, এতটা কষ্ট বোধ হয় তাকে এই 31 বছরের জীবনে কোনো দিন করতে হয়নি। তবুও যদি বউটা তাকে একটু বুঝতো, তাকে একটু শান্তি দিত। দীপের গভীর ভাবনার ঘোর কাটল বিহানের ডাকে। কিরে, বেঁচে আছিস নাকি গেছিস? বাড়িতে চলে এসেছি, এবার মেহেরবানি করে বউকে নিয়ে বের হ। বিহানের ডাকে চোখ মেলে তাকালো দীপ। ঘাড় ঘুরিয়ে অর্পণাকে একবার দেখে নিল। সে জানালার গ্লাস বেদ করে মির্জা বাড়ির পুরোটা স্ক্যান করছে। বাড়িঘর এত সাজানো কেন? সময়টা সন্ধ্যা নাগাদ হওয়ায় বাড়ির কোনায় কোনায় জ্বালানো বাড়ির কোনায় কোনায় জ্বলা ফেরি লাইট, ফুলের পাপড়িতে সজ্জিত গালিচা, বাগানের প্রতিটি গাছে লাগানো ফেরি লাইট ঝলমল করছে। বাড়িতে ইতিমধ্যে মেহমানের আনাগোনা শুরু হয়েছে। অর্পণা বুঝতে পারল না মির্জা বাড়িতে কিসের আয়োজন চলছে, কি হতে চলেছে আজ। অর্পণার ভাবনার মাঝেই ওর কোমর টেনে কোলে তুলে নিল দীপ। তারপর নিজের বুকের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে পাজা কোলা করে হেলিকপ্টার থেকে নেমে বাড়ির দিকে রওনা হলো। অর্পণা দাঁতে দাঁত চেপে সহ্য করছে সবটা। আদ্রিয়ানের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। আল্লাহ ওনাকে হেফাজতে রাখুন। ফুলের পাপড়ি বিছানো গালিচায় পা রাখতেই উপর থেকে বৃষ্টির মতো ফুলের পাপড়ি ঝরতে লাগলো। অর্পণা মুগ্ধ হলো না, তার কাছে সব বিষাদ মনে হচ্ছে। হ্যান্ডকাপ পরানো হাতে দীপের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এসব কি নাটক? আমার সাথে কি করতে চাচ্ছেন আপনি?
আমি কিন্তু এসব মানবো না। বলুন কি করতে চাচ্ছেন, কি চাইছেনটা কি আপনি? দীপ অর্পণার কপালে চুমু এঁকে বলল, তোমার অভিযোগ দূর করতে চাই। তোমায় মেড বলায় তুমি যে ব্যথায় ব্যথিত হয়েছ সেই ব্যথা লাঘব করতে চাই। পুরো শহরকে জানাতে চাই তুমি আমার মেড না, বরং প্রাণ প্রিয় স্ত্রী। আজকের পর তোমার জীবনে কোনো অভিযোগের জায়গা রাখবো না আমি। সব কষ্ট অপূর্ণতা ধীরে ধীরে মুছে দেব। যারা আমার কোমলিনীকে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছে তাদের সবাইকে শাস্তি দেব। এতটা শাস্তি দেব যতটা শাস্তি পেলে মানুষ মরণের জন্য তরপায়। অর্পণা এসবে গলল না, ফোঁস করতে করতে বলল, তাহলে নিজেকে শাস্তি দিন। আপনি সবচেয়ে বেশি আঘাত করেছেন আমায়। এসব লোক দেখানো সভা ডেকে আমায় ভোলাতে পারবেন আপনি ভেবেছেন? যখন সম্মান চাইলাম তখন তো দিলেন না। এখন আপনার এই সো কোল্ড পরিচয় আমার একদমই চাই না। তখন বললাম না, আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে আপনার জীবনটা জাহান্নাম বানিয়ে দেব। রেডি হন। সত্যি করে বলছি, আমি আপনার জীবন জাহান্নাম বানিয়ে দেব আমি। দীপ অর্পণাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলল, আচ্ছা, কবুল। তুমি যা করতে চাইবে সব কবুল। তুমি আমার মরণ চাইলে সেটাও কবুল। এবার তুমি কবুল বলো, আমাকে কবুল করে নাও। অর্পণা ফোঁস করতে করতে বলল, তালাক তালাক তো তালাক, 14 গোষ্ঠীকে তালাক। তালাক দিয়েছ, বিষয়টা খারাপ না, দিতে পারো, কিন্তু মেয়েদের তালাক তো কার্যকর হয় না। বউদের হাতে যদি তালাক দেওয়ার অনুমতি থাকতো তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রতিদিন 100 বার তালাক হতো আর 100 বার বিয়ে হতো। কারণ এখন তুমি তালাক দিয়েছ ঠিকই, মিনিট খানিক সময় যাক, আবার আমাকে কাছে পাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেবে। তখন তোমাকে আবারও বিয়ে করতে হবে আমায়। হঠাৎই পেছন থেকে বিহানের উপহাস ভরা স্বর শোনা গেল। বেডি মানুষ। মির্জাবাড়ির প্রতিটি কোনায় কোনায় উৎসবের ছোঁয়া। হলরুম জুড়ে বিচরণ করছে মেহমানদের আনাগোনা। সাথে প্রেস মিডিয়া সাংবাদিকদের ঝড় তুলেছে মির্জাবাড়ির আনাচে কানাচে। এই শহরে এমন কোনো মানুষ নেই যে জোহান বিহানকে চিনে না। 6 বছর আগে যেই জোহান বিহান রমনার অলিতে গলিতে আলোড়ন ছড়াতো, আজ তাদের জীবনে আলোর রেখা ফুটতে চলেছে। 2 ভাই শেরওয়ানি পরে রেডি হয়ে আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে। কথা আত্মীয় স্বজনদের সাথে বললেও তাদের নজর সিঁড়ির দিকে। এই তো কিছু সময়ের মধ্যে তাদের বউরা বধূ সেজে নিচে নেমে আসবে। যদিও দীপের বউটা কথা শুনবে কিনা সন্দেহ। জোর করে পার্লারের মহিলাদের কাছে রেখে তো এলো, এবার বাধ্য মেয়ের মতো সাজলেই আলহামদুলিল্লাহ। দীপের ভাবনার মাঝে একপাশের সিঁড়ি দিয়ে বধূ সাজে নেমে এলো মেধা। দীপের ভয়কে সঠিক প্রমাণ করে দিয়ে আগের পোশাকেই নিচে নেমে এলো অর্পণা। একপাশের সিঁড়ি দিয়ে মেধা নামলেও সবার নজর দীপ মির্জার বউয়ের উপর স্থির। অর্পণাকে নর্মাল পোশাকে দেখে অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষের মনে নানান প্রশ্নের উদয় হলো। নতুন বউ বিয়ের দিন নর্মাল জামাকাপড় পরে নিচে নামছে, এটা কেমন কথা হলো? অর্পণাকে নিচে নামতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গেল দীপ। একদম সামনাসামনি দাঁড়িয়ে অর্পণার গালে হাত রেখে বলল, এনিথিং রং ভেলোরা? ড্রেস চেঞ্জ করোনি? তোমাকে না বউ সাজতে বললাম, সাজলে না কেন? এখন অন্তত জেদ করিস না শোনা, বিয়েটা করে নেই, তারপর না হয় রাগ করে থাকিস। ফুঁসে উঠল অর্পণা। শরীরের সকল শক্তি দিয়ে ধাক্কা মারল দীপের বুকে। সিঁড়িতে দাঁড়িয়ে থাকার ফলে আকস্মিক ধাক্কায় দীপ কয়েক সিঁড়ি পিছিয়ে গেল। অর্পণা আবারও ধাক্কাতে ধাক্কাতে বলল, কি ভেবেছেন জোর খাটিয়ে আমাকে দিয়ে সব করাতে পারবেন? কাঠের পুতুল আমি? যখন বলবেন নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, তখনই 2 হাত তুলে ধেই ধেই করে নাচতে শুরু করবো? জীবনেও না, নাচবো না। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দিয়ে কিচ্ছু করানো যায় না। আর বিয়ে তাও আপনার মতো শেমলেস কাপুরুষকে, যে কিনা ভরা সভায় নিজের বউকে কাজের মেয়ে বলে পরিচয় দেয়, তাকে বিয়ে করবো আমি? আমার জীবনে এতটাও আকাল পড়েনি, বুঝেছেন আপনি? দীপ অর্পণাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। আবারও গাল আঁকড়ে ধরে বলল, সোনা, তখনকার জন্য আমি সরি তো। দেখো, ওই সময় কেউ শিওরভাবে জানতো না যে আমি তোমার কথা বলেছি, কিন্তু এখন এটা নিয়ে সিনক্রেট করলে সবাই জেনে যাবে যে আমি তোমার কথাই বলেছি। সোনা আমার, শান্ত হও। চলো, শান্ত মাথায় বিয়েটা করে নিই, তারপর বাসর ঘরে যত রাগ দেখানোর দেখিও, আমি মাইন্ড করব না। অর্পণা মানল না। কেন মানবে সে?
এসব লুতুপুতু অনেক দেখেছে সে। যখন অপমান করবে তখন পায়ের তলার পাপোশ বানিয়ে রাখবে, আর যখন লুতুপুতু করবে তখন মাথায় তুলে রাখবে। দরকার নেই তার এসব ভালো ব্যবহারের। অর্পণা আবারও চেঁচিয়ে বলল, জানো, সবাই জানুক আমি সেই কাজের মেয়ে যে দিন রাত আপনার সাথে ছিল, আপনার সাথে থেকেছে, ঘুমিয়েছে, খেয়েছে, সব করেছে সব। অথচ আমি মেড, জাস্ট মেড। এত আয়োজন করেছেন আমায় খুশি করতে, অথচ আমি দেখছি আপনি আমার আত্মসম্মানের দাফন কাফনের ব্যবস্থা করেছেন। আমার আত্মসম্মানের দাফন না করে আমাকেই দাফন করে দিন। আমার আপনার এই দয়ার জীবনে থাকার চেয়ে মরে যাওয়া ভালো মনে হয় আমার। মরতে চাই আমি, মুক্তি দিন আমায়। অর্পণার মুখে মরার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না দীপ। রাগের মাথায় ওর চোয়াল চেপে ধরে শাসিয়ে বলল, মরবি? কুত্তর বাচ্চা, মরার এত শক্তর? যেই বুঝলি দীপ মির্জা তোর প্রতি দুর্বল, অমনি কষ্ট দেওয়ার পায় তারা, তাই না? তাহলে মর, যা। তোর মতো মেয়ে আমার জীবনে না থাকলে কি হবে? হ্যাঁ, মরে যাব? মরলে মরবো, যা। দরজা খোলা আছে। এই সর, এটাকে যেতে দে। কেউ আটকাবি না, যে আটকাবি তার জান নিয়ে নেব আমি। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা 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 যা। বলতে বলতে মৃদু ধাক্কায় নিজের থেকে অর্পণাকে সরিয়ে দিল। সাথে সাথে সরে গেল সবাই। দীপ মির্জার আদেশ অমান্য করার মতো সাহস তাদের নেই। দীপের কথাই প্রথমে অবাক হলো অর্পণা। ভাবতে পারেনি এত সহজে যেতে দিবে। তবে এটা ভালোই হলো, এই বাড়িতে থাকার মিনিমাম ইচ্ছাটুকু তার নেই। অর্পণা রাগে জিদে চলে যাওয়ার জন্য হাঁটা দিল। হাঁটতে হাঁটতে অর্ধেকটা পথ পেরোতেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরল কেউ। পেট জড়িয়ে কাঁধে থুতনি রেখে কানের লতিতে ওষ্ঠ ছোয়ালো। চুলের ভাঁজে চুমু দিতে দিতে অসহায় কণ্ঠে বলল, যাস না ভেলোরা, যাস না। অর্পণা কিছুটা থমকালো। পিছনে দাঁড়ানো মানবটির আদুরে স্পর্শে চোখ বুজে নিল। বুকের ভেতরটা টিপটিপ করছে, এমনকি দ্বীপের বুকে চলা কম্পন, শ্বাসের গতিও টের পাচ্ছে অর্পণা। তবে টলল না, বরং হালকা রাগের স্বরে জানতে চাইল, কেন থাকবো আমি? ভালো তো বাসেন না? বেঁচে থাকার জন্য প্রয়োজন মনে রাখতে চাচ্ছেন? দীপ অর্পণাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। ঘাড়ে নাক ঘষে লম্বা শ্বাস টেনে খুব আস্তে করে ফিসফিসানো স্বরে গাইল, তুই জান রে, আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে, আমার জান রে, ভুলে জানা সব বারণ। দ্বীপের নরম স্পর্শ, অসহায় ডাক, আদুরে বরণে গলে গেল অর্পণা। নিজের শক্ত আবরণখানা ধরে রাখতে পারল না। ছলছল নয়নে ফিরে তাকালো দ্বীপের দিকে। অত্যন্ত আবেগী কণ্ঠে জিজ্ঞেস করল, আর ভালোবাসা? ভালোবাসবেন? দীপ চোখ সরিয়ে নিল। সে ভালোবাসতে পারবে না। মেয়েটা তার অভ্যাসে পরিণত হয়েছে। ছেড়ে থাকতে কষ্ট হয়। বেঁচে থাকার জন্য, শান্তিতে বাঁচার জন্য তার অর্পণাকে প্রয়োজন। কিন্তু ভালোবাসা অন্য বিষয়। সে চাইলেও মন খুলে ভালোবাসি কথাটা বলতে পারবে না। ভেতর থেকে শব্দটা আসতে চায় না। দ্বীপের চুপ থাকা, নজর ফিরিয়ে নেওয়া, পেটে রাখা হাতের বাঁধন ঢিলে হয়ে যাওয়া অর্পণাকে উত্তর দিয়ে দিল, দীপ তাকে ভালোবাসে না, আর না কখনো বাসবে। রাগে ক্ষোভে আবারও ধাক্কা দিল দীপকে। তবে দীপ এক চুলও নড়ল না। ওকে সরাতে না পেরে ছিটকে নিজেই দূরে সরে গেল অর্পণা। পাশে সাজানো ফুলদানিগুলো থেকে একটা ফুলদানি ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। অর্পণার এহেন কাণ্ডে হকচকিয়ে গেল সবাই। দীপ এগিয়ে আসতে নিলে অর্পণা নিচু হয়ে ফুলদানির ভাঙা অংশ নিজের গলায় চেপে ধরে বলল, শেষ করে দেব নিজেকে, একদম শেষ করে দেব। আমার কাছে কেউ আসবে না। তোরা তোরা সব স্বার্থপর। এই দুনিয়া আমার পাপা ছাড়া কেউ নেই আমার। আমি আমার পাপার কাছে যাব, কেউ আটকাতে এলে সব ধ্বংস করে দেব, সত্যি বলছি আমি। বলতে বলতে আরও একটা ফুলদানি ধাক্কা মেরে ফেলে দিল। মেধা ওকে থামানোর উদ্দেশ্যে এগিয়ে আসতে চাইলে অর্পণা হিতাহিত জ্ঞান হারিয়ে ওর দিকে ফুলদানির অংশ ছুঁড়ে মারতেই দীপ এসে মেধার সামনে দাঁড়িয়ে পড়ল। ভাঙা অংশটি ছিটকে এসে দীপের বুকে লাগতেই
সাথে সাথে মেধাকে আগলে নিল বিহান। দীপ এবার শান্ত অবিচল ভঙ্গিতে তাকিয়ে আছে অর্পণার দিকে। মেধার চোখে পানি টইটুম্বুর করছে। তার খুব শখ ছিল আজ থেকে নতুন জীবন শুরু করার, কিন্তু তা বোধ হয় তার ভাগ্যে নেই।